এসো হে বৈশাখী এসো, এসো হে এসো। বিনোদন অনলাইনে স্বাগত জানাই। আজ বৈশাখী আড্ডা 1432 দ্বিতীয় পর্ব শুরু করছি। আমাদের অনুষ্ঠানটি স্পন্সর করছেন কলকাতা নিউজ লাইভ ও ক্যাফে সহজপাঠ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজ আমাদের অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি এবং আমার খুব প্রিয় অতিথি আবৃত্তি শিল্পী এবং শিক্ষিকা তুলিকা বিশ্বাস। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার বিনোদন অনলাইনে আজ এই বৈশাখী আড্ডা 1432 পর্ব দিয়ে আসার জন্য। তো আপনার সম্পর্কে যদি আজ আমাদের দর্শকদের কিছু বলেন, আপনার পরিচয় জানান। নমস্কার, আমি তুলিকা বিশ্বাস। আজ বিনোদন অনলাইন ও ক্যাফে সহজপাঠকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার নিজস্ব বক্তব্য শুরু করছি। আমি প্রথমত খুবই আপ্লুত ও খুশি যে অরিত্রদে মহাশয়ের আমন্ত্রণে আজ আমি ক্যাফে সহজপাঠে নিজের সম্মুখীন সমস্ত কিছু বক্তব্য এখানে তুলে ধরতে চলেছি এবং আশা করি ওনার সমস্ত রকম প্রশ্নের উত্তর সাবলীল ভাবে দিতে পারবো। আমি একজন শিক্ষিকা, বিগত 10 বছর ধরে আমি এই নেশা ও পেশা এর সঙ্গে জড়িত। চলো শুরু করা যাক আজকের বৈশাখী আড্ডা। তো শুরুতেই আমি বলছি, নেশা এবং পেশা সাথে যুক্ত কতটা ভালো লাগছে এবং নেশা আর পেশাটাকে? দেখুন, নেশা আর পেশা, নেশা তো আছে, আর যখন সেটা পেশা, সেটা যখন আমার একটা পাওয়ার, সেটা আমার একটা রেসপন্সিবিলিটি। সেটা করতে কখনো খুব ক্লান্ত লাগে, আবার কখনো খুব আনন্দ লাগে। যখন সারা বছরের ক্লান্তিকর পরিশ্রম গুলো বছর শেষের মার্কশিটে ওদের প্রতিফলিত হয়, সেই আনন্দটা বাকি সারা বছরের দুঃখকে একেবারে ছাপিয়ে যায়। তাই নেশা পেশা দুটো একসাথে মিলে আমি খুব খুশি। আপনি একজন শিক্ষিকা এবং তার পাশাপাশি বাচিক শিল্পী, তো কোন দিকটা মনে হচ্ছে জীবনের সব থেকে বেশি সাকসেস পেয়েছেন এবং আগামী দিনে পাবে? দেখুন, সাকসেসের সংজ্ঞাটা তো আপেক্ষিক, ওটা এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে যেটা সাকসেস আরেকজনের কাছে সেটা সাকসেস নাও হতে পারে। তো আমি বলবো, আমি সমস্ত দিকে, আমার ব্যক্তিগত জীবনে, আমার পারিপার্শ্বিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমি সব দিক থেকেই কন্টেন্টেড এবং হ্যাপি। তো আমার কোনো অভিযোগ বা অনুযোগ কিছু নেই। তো এটাই। তো আজকে আমাদের অনুষ্ঠান বৈশাখী আড্ডা 1432 এবং নববর্ষের সূচনা কিছুদিন আগেই হলো, গতকালই হলো। তো এই নববর্ষের সময় আজকে আড্ডা এসে কেমন লাগছে শুরুতে বলতে? আজকের আড্ডায় এসে ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এখন তো এই বৈশাখী আড্ডার বিষয়টা একেবারেই মানে কি বলবো, হারিয়ে গেছে বা হারিয়ে যাচ্ছে আমাদের মধ্যে থেকে। সবকিছু অনলাইন বেসড হয়ে গেছে, বিশেষ করে পড়াশোনা হয়ে যাওয়ার পর থেকে তো সবকিছু। তো এই যে একটা সবাই মিলে বসে একটা আড্ডা, আসর, জমায়েত, এটা তো দুর্গাপুজোর পরে এই বৈশাখ মাসে বা বৈশাখী আড্ডাতেই সম্ভব। তো ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তো আপনার পরিবারে কতজন আছেন? দেখুন, আমার পরিবারে আমরা আছি মোট 4 জন। আমি, আমার শ্বশুর মশাই, শাশুড়ি, আমার হাজবেন্ড এবং আমি। এছাড়াও আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমাদের আরো অনেক সদস্য আমাদের পরিবারে একই সাথে আমরা একসাথে বসবাস করি। আমার ঠাকুমা, শাশুড়ি, কাকা, কাকিমণি, আমার ননদ, আরো অনেকে আছেন আমাদের। শিক্ষকতা ছাড়াও এবং আবৃত্তি বা এসব আরো কি কি কালচারের দিকে আপনি আছেন যুক্ত? দেখুন, কালচার বিষয়টা সত্যি আপনি এই প্রশ্নগুলো করলেন বলে হয়তো নিজেকে তুলে ধরার এতটা সুযোগ বা এতটা সময় পাচ্ছি। এগুলো ছাড়াও যদি আপনি জিজ্ঞেস করেন, আমি নাটক, আমি আঁকা, এই সমস্ত কিছুর সঙ্গে কম বেশি যুক্ত।
আপনার প্রিয় খাবার কি? মাই সোল ফুড ইজ অলওয়েজ রাইস, ডাল ভাত আলু সেদ্ধ, এটা আমার বাহ। সোল ফুড। তো বাঙালি আমার মতো উত্তর একদম পেয়েছি খাঁটি আমি। বাঙালি, খাঁটি বাহ, বাঙালি। বাহ, বাহ, বাহ। আচ্ছা, পরিবারে পরিবারের মধ্যে সব থেকে বেশি মানে যাকে দেখলেই ভয় লাগে, যাকে দেখলে ভয় লাগে, হ্যাঁ কথা বলতে গেলে ভয় লাগে, এটা স্টিল আমার মনে হয় আমার লাস্ট দিন পর্যন্ত আনসারটা আমার একটাই থাকবে, আমার বাবা। আমি ছোটবেলা থেকে এখনো পর্যন্ত ওই একজনকে ভয় পেয়ে এসেছি, আমার বাবা। আমি যা কিছু করতে যাই সবার আগে যদি কোনো কিছু রেস্ট্রিক্টেড ফিগার বলে আমার কিছু মনে হয় যে এই আমাকে আটকাতে দেয়, ওটা আমার বাবা, আর কেউ না। আমার ইনলস খুবই কি বলবো, খুবই আমার সাথে মানে মানিয়ে চলে এবং আমাকে ভীষণ রকম প্যাম্পার করে। তো আমার এদিকে কোনো সমস্যা নেই, আমার বাবাকে আমি এখনো ভীষণ ভয় পাই। আচ্ছা, আপনাদের দিক থেকে যার কাছে মানে চাইতে কিছু চাইতে না চাওয়ার আগেই পেয়ে যাবে, আপনাদের দিক থেকে? দেখুন, আবদারের ব্যক্তি তো অবশ্যই ছোটবেলা থেকে আমার মা ছিল, এবং সত্যি কথা বলতে মাকে কোনোদিনও কিছু বলতে হয়নি আমার কি লাগবে না লাগবে, মা সবটাই নিজে থেকে করেছে। কিন্তু এখন বিয়ে হয়ে গিয়ে এখন পরিস্থিতি অনেকটাই অন্যরকম, মায়ের কাছে সেভাবে থাকা হয় না, মা সেভাবে সবকিছু ফিল করতে পারে না, তো সেখানে দাঁড়িয়ে আমার হাজব্যান্ড। বাহ। ধরুন আপনি যদি অবাঙালি হতেন এবং বাঙালির যেহেতু নববর্ষ, এটা বাঙালিদের বছরের শুরু, হ্যাঁ। বাংলা নববর্ষ, তো অবাঙালি হয়ে কি নববর্ষ উদযাপন করতেন? একদম না, অবাঙালি হয়ে নববর্ষ উদযাপন যদি অবাঙালি সুন্দর হতেন। করে তো করতামই না, এত শারীরিক ভাবে মানসিক ভাবে তো কখনোই নয়। কি করতাম, খুব বেশি হলে ওই নববর্ষের দিনে হালখাতা করতে যেতাম, মিষ্টি প্যাকেটটা বাড়িতে এনে রাত্রে খেয়ে ঘুমিয়ে পড়তাম। কিন্তু এই যে বসে একটা গরমের মধ্যে ঘামছি, কথা বলছি, আড্ডা মারছি, খাওয়া দাওয়া করছি, এই বিষয়গুলো অবাঙালিরা কখনোই এটা অনুভব করতে পারবে না। মানে দেখতে পাচ্ছি যে বাঙালিদের মধ্যে বাঙালিয়ানাটা অনেকটা চলে যাচ্ছে, মানে কমে যাচ্ছে, এখনো দেখা যাচ্ছে না, এটা লক্ষ্য করা যাচ্ছে। তো আপনার কি মনে হচ্ছে, সত্যি কি তাই হচ্ছে, না আরো অ্যাডভান্স করছে বাঙালিরা, কি মনে হচ্ছে? দেখুন, একবিংশ শতাব্দীতে বসবাস করে বা একবিংশ শতাব্দীর এতগুলো বছর পার করে ছোটবেলা থেকে বিভিন্ন রকম অভিজ্ঞতা মধ্যে দিয়ে গিয়ে আমি বলবো বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে বাংলার সংস্কৃতি ও কালচারকে ফিরিয়ে আনার জন্য মানুষ বা সরকার বা এলাকাবাসী বেশ খানিকটাই উদ্যত হয়েছেন। তবে এখনো পর্যন্ত বাঙালিদের মধ্যে বাঙালি হয়েও অবাঙালিদের বিভিন্ন রকমের সংস্কৃতিকে অ্যাডপ্ট করার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে থেকেই যাচ্ছে। যেমন ধরুন, রবিবারে খাবার পাতে শুটকি, ভর্তা, চচ্চড়ি এগুলো না থেকে থাই বা মালয়েশিয়ান এই ধরনের ফুড তারা বেশি পছন্দ করছে। এছাড়াও পোশাকের কথায় যদি আমরা আসি, তারা ভারতীয় শাড়ি, সালোয়ার কামিজ এগুলোকে আস্তে আস্তে ব্যান করে বা বন্ধ করে দিয়ে বিভিন্ন পাশ্চাত্যের পোশাক ও সংস্কৃতির প্রতি তারা অনেক বেশি মানে প্রেফার্ড হয়ে যাচ্ছে, অনেক বেশি বায়াসড হয়ে যাচ্ছে, যেটা খুব প্রচন্ড ভাবে লক্ষণীয়। হ্যাঁ, একদম একদম। তো এই জন্য আমার মনে হয় এছাড়াও ঈশ্বর ভক্তি, যেটা সমস্ত ধর্মেই আমার মনে হয় উপস্থিত, তবে হিন্দুদের মধ্যে একটু বেশি, কারণ তাদের শতকোটি দেব এবং দেবী। তো সেই জন্য আমি মায়াপুর ইস্কনে গিয়েও দেখেছি সেখানকার মানুষ, সেখানে কত শত বিদেশিনীরা নিজেদেরকে ঈশ্বর নামে মত্ত করে দিয়েছেন। সেখানে আমরা বাঙালিরা সামান্য হরিনাম জপ করতে বা সংকীর্তনে যেতে এখনো লজ্জাবোধ করি বা দ্বিধাবোধ করি। তো আমার মনে হয় অবশ্যই বাঙালিদের মধ্যে থেকে বাঙালিয়ানা হারিয়ে যাচ্ছে, কিন্তু বিদেশিদের মধ্যে বা অন্য ধর্মের মানুষদের মধ্যে এটা অনেক বেশি সম্প্রচারিত হচ্ছে। তো আপনি একজন শিক্ষিকা এবং পড়ান, তো আপনি তো দেখেছেন যে স্টুডেন্টদের মানে ছাত্রছাত্রীদেরকে পড়াতে গিয়ে তাদের সিলেবাস বা পড়াশোনার প্রেশার যেটা সেটা অনেকটা বাড়ছে, আবার অনেক দিক থেকে কমছে। একাধিক এই রিসেন্ট পরীক্ষা হলো উচ্চ মাধ্যমিক মাধ্যমিক, আমরা দেখেছি এখানে অভিভাবকেরা বলছে যে ছাত্রছাত্রীদের উপর পড়াশোনার প্রেশারটা বেড়ে গেছে আরো। তো আপনার কি মনে হচ্ছে, সত্যি বেড়েছে পড়াশোনার প্রেশার, যেটা চাপ? এই প্রসঙ্গে আমি যেটা বলবো, পড়াশোনার চাপ কিন্তু বাড়েনি, পড়াশোনার মান বেড়েছে।
পড়াশোনার মান যখন বাড়ছে, এবার শিশু যদি সেই মতো তৈরি না থাকে, অর্থাৎ তার যদি বিগত বছরগুলিতে বিভিন্ন রকম কারণে সে ল্যাগ করে থাকে বা সে পিছিয়ে গিয়ে থাকে বিশেষ কোনো বিষয়ে, ধরে নিলাম অঙ্ক, ইংরেজি, এই সময় যারা লকডাউনে পড়াশোনা করে এসেছে তারা ভীষণ রকম ভাবে ফেস করছে। তাই আমি বলবো মান বেড়েছে কিন্তু শিশুদের গুণমান কমেছে, তাই তাদের কাছে এটা চাপ বলে মনে হচ্ছে। আদারওয়াইজ কোনো চাপ বা কোনো কিছু বাড়েনি, যা ছিল একই রকম আছে, বরঞ্চ শিশুরা আরো বেশি শিখতে পারে এই রকম ভাবে সিবিএসসি বলুন, আইসিএসসি বলুন, ওয়েস্ট বেঙ্গল বলুন, সমস্ত সরকার উদ্যত হয়েছেন ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন রকম ভাবে লেখাপড়া শেখানোর জন্য। আমার মনে হয় একটু অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারা যদি একটু গঠনমূলক ভাবে তাদেরকে তৈরি করতে পারেন তাহলে দেশ অনেকটা উন্নত হবে। আচ্ছা, আপনি যখন এই কথাই বললেন, আমি একটা কথা বলবো, যে ইংলিশ মিডিয়াম যে স্কুলগুলোতে আছে ওইখানে ইংলিশের উপর জোর দেওয়া হচ্ছে। আচ্ছা, মনে হচ্ছে না বাংলায় থেকে বাংলা ভাষাটারও একটু জোর দেওয়া উচিত বা বাঙালিয়ানার সংস্কৃতিকেও জোর দেওয়া উচিত? অবশ্যই অবশ্যই, একদম 100%। কারণ এখন দেখা যায় যে বাচ্চারা মানে যারা বাংলায় থেকে তাদের সাথে তাদের ভাষাতে ইংলিশ অথবা হিন্দি এরকম কথা বলতেছে, কিন্তু তারা বাংলায় থাকে, কিন্তু এদিকে বাংলায় থেকে বাংলা ভাষাটাই জানে না। একেবারেই 100% ঠিক কথা বলেছেন। বাংলাতে থেকে বাংলার ছাত্রছাত্রীদের মধ্যে বাংলা ভাষা বলা, বাংলা লেখা, বাংলা বানান, যুক্তাক্ষর এগুলোর টেন্ডেন্সি একেবারেই হারিয়ে যাচ্ছে। আমি যখন আমার ছাত্রছাত্রীদেরকে নোটস দিয়ে থাকি, আমার সাবজেক্ট ইংলিশ, আমার বাংলা বলতে হয়, বাংলা মিডিয়াম স্টুডেন্ট বলুন, আমাকে মাল্টিলিঙ্গুয়াল হতে হয় ক্লাসে, কারণ আমি সমস্ত বোর্ডের ছাত্রছাত্রীদের আমার কাছে আসে, তো আমি হিন্দি বাংলা দুটোতেই ওদেরকে বোঝানোর চেষ্টা করি। কিন্তু আপনি যেটা বললেন বাংলা আমি দেখেছি হিন্দিও যত তাড়াতাড়ি না অ্যাডাপ্ট করে, বাংলা করতে অনেক বেশি সময় নিচ্ছে। এটা অবশ্যই ওদের একটু দেখা উচিত হবে এবং আমি বলবো অভিভাবকদের এই বিষয়টা একটু নজর দিতে। আমরা কিছু র্যাপিড ফায়ার কোশ্চেন করছি। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ? রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ অভিলাষ। একদম সঠিক। আচ্ছা, পরের প্রশ্ন, আমরা অপুর সংসার সিনেমাটা অনেকেই দেখেছি, সিনেমা দেখা হয়? হ্যাঁ, মাঝে সবসময় হয় না, কিন্তু মাঝে। তো অপুর সংসারে অপুর চরিত্রে কে ছিল? সৌমিত্র চট্টোপাধ্যায়। একদম সঠিক উত্তর। আচ্ছা, এবার পরের কোশ্চেন, এবার একটু কিছু নাম বলবো, যে নামগুলোর মধ্যে দিয়ে একটা প্রেফার করবো, ঠিক আছে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, লীলা মজুমদার। লীলা মজুমদার। বাহ। আচ্ছা, প্রেমেন্দ্র মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর আর সুকুমার রায়। প্রেমেন্দ্র মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়। রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ, খুব ভালো। আচ্ছা, এবার আরো একটা কোশ্চেন, তোমার তো শিক্ষকতা এবং আবৃত্তি ছাড়াও নাটক ভালো লাগে, তুমি একজন অভিনেতা অভিনেত্রী হলে, তো তুমি অভিনেত্রী হওয়ার পর, ঠিক আছে, তুমি কি তবু কি শিক্ষকতা চালিয়ে যেতে? অবশ্যই চালিয়ে যেতাম, অবশ্যই চালিয়ে যেতাম, একদম। আচ্ছা, এবার আমরা আমাদের এখানে র্যাপিড ফায়ার কারণটা আমি বলি। কারণটা বলো। এটা তো আমার একটা লং চেরিশড ড্রিম, যে আমি ভবিষ্যতে যাই করি না কেন, যেখানেই থাকি না কেন, মানে অভিনয় বা যে কোনো সংস্কৃতির সঙ্গে জুড়ে থাকি না কেন, আমি পেশাগতভাবে শিক্ষকতার সঙ্গেই জুড়ে থাকবো। ছোটবেলা থেকেই আমি এই স্বপ্নটা আমার শরীরে, মনে, রক্তে রঞ্জে রঞ্জে পরিপোষণ করেছি। অতঃপর এটা আমি ছাড়তে পারবো না, কোনোভাবেই ছাড়তে পারবো না। আচ্ছা, আমরা এবার কিছু খেলায় ফিরে যাব। আমরা কিছু খেলা রেখেছি, বাঙালি খেলা। তো খেলার আগে একটা বিষয় জানার, ছোটবেলায় নববর্ষ কেমন কাটে?
ছোটবেলায় নববর্ষ, হ্যাঁ কেমন স্মৃতি কাটছে? স্মৃতি, হ্যাঁ একটু স্মৃতিটা যদি শোনা। ছোটবেলার নববর্ষ সে কি আর বলে বোঝানো যায়? নতুন জামা, বাবা জ্যাঠা পিসি মামারা জামা দিয়ে গিয়েছে, আর গরমে তখন মেয়েদের জামা বলতে ফ্রক। আমরা ছোটবেলা থেকে সমস্ত রকম ফ্রক পরেই অভ্যস্ত, তো বাড়িতে এরকম জামার ঢিপি। নববর্ষের সকালে কোনটা পরবো, দুপুরে কোনটা, সন্ধ্যায় কোন জামাটা পরে হালখাতা করতে যাব, বাহ, বাবার সাথে এবং জেঠুর সাথে কোন জামাটা পরে যাব, এই জিনিসটার আগে থেকে ক্যালকুলেট করে রাখা, এইটা ছিল সবচেয়ে বড় একটা ক্রেজ ছোটবেলার নববর্ষের। এখন সেটা অনেকটাই ঘুরে গিয়েছে সময়ের সাথে সব। এখন আর বাঙালিদের মধ্যে এই জিনিসটা দেখা যায় না, বাচ্চাদের মধ্যে দেখা যায় না। আচ্ছা, এই যে এখন ক্রিয়েটার মানে এখন সবাই ফোনের মধ্যে ব্যস্ত, ইনস্টাগ্রাম রিলস, বা এখন এই বাঙালি মানে লোকে ভাবছে যে দুর্গা পুজো এলো, একটা স্টোরি দিলাম, ইনস্টাগ্রামে স্টোরি দিলাম, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিলাম, কিন্তু আর সেই উদযাপনটা হচ্ছে না। এই কি মনে হচ্ছে? একদম, এতে উদযাপন হচ্ছে না, এতে আমরা পারিপার্শ্বিকতা শিখছি না, এতে আমরা আমাদের সহজাত শিক্ষা হচ্ছে না। আমরা ভিড়ের মধ্যে কিভাবে একে অপরকে সহযোগিতা করে ঠাকুর দেখতে পারবো বা দেখবো, আর আমরা কিভাবে মিশবো একে অপরের সাথে, এই মেলবন্ধন হচ্ছে না। ক্লাব বলুন, সমিতি বলুন, পাড়া বলুন, এখনো যেখানে সাবেকি পুজো হয় সেখানে দেখা যায় গুটি চারেক বাচ্চা একদল এক জায়গায় বসে এখনো সেই ক্যাপ ফাটানো, এটা খুব রেয়ার হয়ে গেছে এখন। বাকি সবাই তো ওই ফোনে স্টেটাসে নিজেদের স্টেটাসটাকে তুলে ধরার চেষ্টা করছে, স্টেটাসের মধ্যে দিয়ে হোয়াটসঅ্যাপ স্টেটাস, ফেসবুক স্টোরি, ইনস্টাগ্রাম স্টোরি। এই জিনিসটা বন্ধ হওয়া খুব তাড়াতাড়ি দরকার। আমার মনে হয় এই পোস্ট করোনা পিরিয়ডে এটা খুব বেশি ভাবে ছড়িয়ে পড়েছে, একদম মহামারীর মতো ছড়াচ্ছে। একদম একদম, এটা একটা মহামারী। কারণ বলছি, সবাই এখন আধুনিক যে যতটা হচ্ছে ফোনের দিকে এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হচ্ছে, এবং এতে কি হচ্ছে এখন ক্রাইমও হচ্ছে, এর জন্য প্রচুর ক্রাইমও হচ্ছে। তাই এই দিকটা সবাই লক্ষ্য রাখা উচিত আমার মনে হয়। এবার আমরা কিছু খেলায় ফিরে যাব। তো আমাদের প্রথম খেলা, জীবনে কিছু অভিজ্ঞতা বা কোথাও কিছু অভিজ্ঞতায় বা কোনো ভালো কিছু হয়েছে, পুরোপুরি বাংলা শব্দ বলতে হবে, একটা ইংরাজি শব্দ বলা যাবে না। মানে এটা কি কোনো সময় আছে যে এত সময়ের মধ্যে বলতে হবে? হ্যাঁ, 1 মিনিট 30 সেকেন্ড। আচ্ছা, তো আমাকে যদি এখনো পর্যন্ত আমার রোমহর্ষক অভিজ্ঞতা কথাকে জিজ্ঞেস করে, আমি এখনো অব্দি যে কথাটি বলি বা যে অভিজ্ঞতার কথা জানাতে চাই, সেটা হলো আমার বিয়ের পর আমার প্রথম পাহাড়ে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা, এবং সেখানে গিয়ে ঝড় বৃষ্টি, বজ্রপাত, শীত, মেঘ, বরফ, কুয়াশা সবকিছু একসাথে এক সপ্তাহের মধ্যে অভিজ্ঞতা নেওয়া, এই পুরোটা আমার কাছে একটা রোমহর্ষক বিষয়, এবং আমি এখনো পর্যন্ত এই স্মৃতিগুলো প্রবল ভাবে নিজের মধ্যে চারণ করি, আর এটা আমাকে ভীষণ খুশি দেয়। বাহ, পুরোপুরি বাংলায় বলেছে, এটা এক ফোঁটাও কোনো ইংরেজি শব্দ নেই, একদম ভালো। আচ্ছা, এবার আরো একটি খেলা আছে, আর খেলাটা হচ্ছে কিছু আমরা প্রচলিত ইংলিশ কিছু শব্দ বলি, ইংরেজি শব্দ বলি, তো এই শব্দগুলো বাংলাতে বলতে হবে, বাংলা ভাষা বলতে হবে। চেষ্টা করছি। আচ্ছা, হ্যাঁ, আমরা সবাই মোবাইল ফোন ব্যবহার করি, মোবাইল ফোনের বাংলা শব্দ কি? ফোন তো দূরাভাষ, আর মোবাইল ফোন চলভাষ। বাহ, একদম ঠিক। আচ্ছা, ক্যামেরার বাংলা শব্দ? খুব কম ব্যবহৃত হয় এগুলো বাংলায়। আমার মনে হয় ক্যামেরাকে বাংলায় বলা যেতে পারে গুপ্তকক্ষ। একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে, গুপ্তকক্ষ। আচ্ছা, আমরা অভিধানে অন্য কিছু দিতে পারে, তবে আমার মনে হয় এটা হয়তো কিছুটা ঠিক হলেও হতে পারে, আমি যেটা বললাম। সিনেমা, সিনেমার বাংলা শব্দ? চলচ্চিত্র। বাহ, একদম ঠিক বলেছে। তো আমাদের এই খেলার পর্ব এখানে শেষ হলো। আচ্ছা, আর একটি প্রশ্ন যেটা থাকছে, সিনেমা টিনেমা সবাই দেখে এবং গোয়েন্দা সিরিজ দেখে,
তো কোনটা তোমার কাছে প্রেফার, ফেলুদা না ব্যোমকেশ বক্সী? ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশ বক্সী বা বাঙালি বেশিরভাগ মানুষই ব্যোমকেশ বক্সী বলবে, কারণ ব্যোমকেশ বক্সী এতটা হিট করেছে আমাদের চলচ্চিত্রে বিভিন্ন সিরিজের মাধ্যমে, তো সকলে ভালোই লাগবে। তো আপাতত আমাদের আড্ডা এখানেই সমাপ্ত হচ্ছে। পরবর্তী আড্ডা অনুষ্ঠানটি আপনারা লক্ষ্য রাখুন বিনোদন অনলাইনের অফিসিয়াল পেজে, আপনারা দেখতে পাবেন। আজকের জন্য এখানেই শেষ, সমাপ্ত। ধন্যবাদ। আমাদের আজকের আড্ডা এখানেই সমাপ্ত নয়। আমরা যেহেতু আড্ডায় আমরা একটি সামান্য উপহার তুলে দিচ্ছি বিনোদন অনলাইনের টিমের পক্ষ থেকে, একদম সামান্য উপহার তুলিকা বিশ্বাসের হাতে, তুলিকা বিশ্বাস মহাশয়ের হাতে একটি সামান্য উপহার তুলে দিলাম। আপনাকেও ধন্যবাদ যে এতটা সময় আমাদের দিলেন, এবং আমাদের এই পুরো অনুষ্ঠানটি, আমাদের এই পর্বজের পুরো অনুষ্ঠানটি স্পন্সর করেছে কলকাতা নিউজ লাইভ এবং ক্যাফে সহজ পার্ক। এনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের এই অনুষ্ঠানটিতে ক্যামেরার ওপারে উপস্থিত আছে আমাদের কলকাতা নিউজ লাইভ টিমের সকল সদস্যরা, এবং আমরা যে স্থানটিতে আজ করছি এটা হচ্ছে হলো ক্যাফে সহজ পার্ক, হালিশহর। এনাদের ধন্যবাদ জানাই আমাদের এই জায়গাটায় যাওয়ার জন্য। আজকে আমাদের এই স্টুডিও, এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আজকে আমরা এই অনুষ্ঠানটা করছি। সকলকে ধন্যবাদ। শুভ নববর্ষ। বাঙালি সবসময় ভালো থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ।